ধন্যবাদ। আমার সহ আলোচক বৃন্দ অত্যন্ত জ্ঞান গর্ভ আলোচনা করলেন এবং আমার মনে হয় দেশবাসী এখান থেকে অনেকখানি উপকৃত হবে। রাজনৈতিক দলগুলো আশা করি এখান থেকে শিক্ষা নেবেন এবং তারা উপকৃত হবেন। আগামী ইলেকশন যাতে সুন্দর সুষ্ঠু হয়। আপনার সংস্কারের ব্যাপারে আমি একটু বলতে চাই, সেটা হলো সংস্কারের তিনটা অংশ। হ্যাঁ, ইউ আর রাইট। আমি যেহেতু নিজে একটু ইনভলভ ছিলাম এই সংস্কার কমিশনের আলোচনার পক্ষে, আমি ডেলিগেশন মেম্বার ছিলাম, সেখানে যে টিম ছিল তাদের সাথে বহুবার বসেছি, কথা বলেছি। তিনটা অংশ। একটা হলো অনেকগুলো সংস্কারের কাজ, এগুলো ইতিমধ্যেই সরকারের প্রশাসনিক আদেশে সেগুলো হয়ে গেছে এবং সেগুলো চলমান চলতেছে। এগুলো কিন্তু দৃশ্যমান কেন হচ্ছে না? যেহেতু ইটস নট পলিটিক্যাল গভর্নমেন্ট, তাদের প্রচার প্রসার কম। মানুষ কিন্তু এটা সুবিধা ভোগ করছে, কিন্তু মানুষকে সাধারণভাবে জানানো হচ্ছে না বা জানছে না, কিন্তু ভিতরে ভিতরে এই কাজগুলো কিন্তু হয়ে গেছে। এক নম্বর। দুই নম্বর হচ্ছে কিছু সংস্কারের কাজ এখন আইনগত কিছু বিষয়ের কারণে সেগুলো প্রক্রিয়াধীন আছে, আর কিছু সংস্কারের কাজ যেখানে সংবিধানকে সংশোধন করতে হবে, এগুলো পার্লামেন্টে যাওয়ার আগে এটা করা যাবে না। পার্লামেন্ট নির্বাচিত হলে সেখানে বলা হয়েছে 6 মাসের মধ্যেই বা কোনো কোনো ক্ষেত্রে প্রথম অধিবেশনের মধ্যেই আপনাকে এগুলোকে পাশ করতে হবে, তারপর সেগুলো মানুষ, জনগণ এখান থেকে সুফল পাওয়া শুরু করবে। কিছু কিছু বিষয় আছে দীর্ঘ সময় লাগে। যেমন ধরুন, আমি আপনাকে বলি, আমি নিজেও দীর্ঘ সময় জেলে ছিলাম। আমার এখানে সহকর্মী ব্যারিস্টার সরওয়ার বিভিন্ন কারণে মানে অপরাধ না করা সত্ত্বেও উনি জেল কেটেছেন, আমি জানি সেটা। রিমান্ড নামক একটা শব্দ আছে, যে পুলিশ তাদেরকে রিমান্ডে নিয়ে যায়। জেড এখন পান্না অত্যন্ত সিনিয়র একজন লয়ার, তিনি টেলিভিশন টক শোতে বললেন যে রিমান্ড নেওয়াটা আইনে নাই, বৈধ নয়, বৈধ। আমাদের সিআরপিসিতে বলেন বা কোথাও রিমান্ড নেওয়ার দেওয়ার অধিকার নাই। আমরা এটাকে আইনকে অবৈধভাবে ব্যবহার করে রিমান্ডে দিচ্ছি। আমার কথা হলো, আপনি এতদিন বলেন না কেন? 17 বছর বলেন না কেন? গত 50 বছরে বলেন না কেন? আওয়ামী লীগের মানুষদেরকে রিমান্ডে নেওয়ার টাইম হয়েছে, আপনি এখন বলছেন যে রিমান্ড অবৈধ। আমাকে 8 দিনে রিমান্ড নিয়েছেন, আমাকে। এম আই ক্রিমিনাল? আমি এটা জিজ্ঞেস করেছি আদালতকে। সরওয়ার সাহেবকে রিমান্ডে নিয়েছে কেন? তো এইগুলোকে পরিবর্তন করতে গেলে, আইনকে সংশোধন করতে গেলে, এগুলো কিছু কিছু আপনার সরকারের আদেশে করা যাবে, আর কোনো কোনো জায়গাতে বিধিনিষেধ গুলোকে আপনাকে আইন পরিবর্তন করতে গেলে পার্লামেন্টে যেতে হবে। সো এই সংস্কারের কার্যক্রমগুলো মোটামুটি ভাবে চলমান আছে। এখানে আমি মনে করি যথেষ্ট সংস্কার সম্পর্কে কাজ হয়েছে এবং দেশবাসী সুফল পাবে। এখন হয়তো বোঝা যাচ্ছে না, ইলেকশনের পরে যখন মানুষ কম্পারিজন করবে তখন আপনি দেখেন একটা জিনিস দেখেন, ডক্টর সাহেবের আমি দুটো তিনটা জিনিস বলি। এই সরকারের আমলে আমরা যে পরিমাণ স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি, আমাদের কোনো ভয় নেই। যে কোনো সময় কিন্তু আগে কথা বললে আপনাকে রাতের আন্ধারে পুলিশ নিয়ে যেত। কে নিচ্ছে, কোথায় নিচ্ছে, কিভাবে নিচ্ছে, কেউ কিছু জানে না। তারপর আপনি ধরেন সরকারি হত্যাকাণ্ড, দেশের জনগণকে মেরে ফেলে যে সংস্কৃতি তৈরি হয়েছিল, ক্রস ফায়ার নামে একটা যন্ত্রণা, সম্পূর্ণরূপে বন্ধ হয়েছে। There is no such incident during the last about 1.5 years. কোথাও হয়নি একটা ঘটনা। তারপরে দেখেন ব্যাংকে টাকা ছিল না, এখন মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি, এবং এই যে অর্থনীতি সংক্রান্ত যে কমিটি কাজ করেছে, সেই কমিটি রিপোর্টে বলেছে 28 লক্ষ কোটি টাকা, 1 লক্ষ 2 লক্ষ কোটি না, 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে 17 বছরে পাচার হয়ে বিদেশে চলে গেছে বিভিন্ন সময়। আমাদের ন্যাশনাল বাজার হচ্ছে এখন প্রায় 6 থেকে 7 লক্ষ কোটি টাকা বা 8 লক্ষ কোটি টাকা হচ্ছে। তাহলে দেখেন 28 লক্ষ কোটি টাকা চলে যাওয়ার মানে হচ্ছে অলমোস্ট আমাদের 4-5 বছরের বাজারের সমপরিমাণ টাকা বিদেশে চলে গেছে। তাহলে এই টাকা ফেরত আনা ইজ ইট সো ইজি?
এটা কি এত সহজ? এই অবস্থার মধ্যে আপনি দেখেন আজকে থেকে 1.5 বছর আগে 20,000 টাকার চেক আমরা ব্যাংকে পাঠিয়েছি, ওরা বলছে দিতে পারবে না। 20,000 টাকার চেক। এক ভদ্র মহিলার, আপনার অনুষ্ঠানে আমি বলেছিলাম, এক ভদ্র মহিলার 16 লক্ষ টাকা এফডিআর আছে, 16 লক্ষ টাকা। ব্যাংক বলছে 1 লাখ টাকা দিতে পারবে। এই মহিলা চিল্লাচ্ছে, মিডিয়াতে লাইভ দেখাচ্ছে, ভাই আমার টাকা আপনি দিবেন না কেন? বলছে আমার কাছে টাকা নেই। টাকা কোথায় গেল? নোবডি নোজ অ্যাবাউট। তাহলে দেখেন কিন্তু এখন এই সরকারের আমলেও তো এরকম অনেক দুর্নীতির খবর আছে, তারপরে এগুলো নিয়ে আমরা কোনো আলোচনাও করতে দেখি না, মিডিয়াতেও আসে না, তারপরে টাকা পাচারের ঘটনাও তো আছে, এই সরকারেরও আছে। ইউ আর ভেরি রাইট, ইউ আর ভেরি রাইট। আমি বলছি না যে কি আমরা তো রাতারাতি এটাকে কাকরাইলের মসজিদ বানাতে পারবো। তবলিগ জামাত, ডিউ রেসপেক্ট টু তবলিগ জামাত বলছি, মানে ভালো মানুষের জায়গা বানিয়ে দিতে পারবো না। 18 কোটি মানুষের 18 কোটি সমস্যা আছে, এর মধ্যে দুর্নীতি একটা সমস্যা। এটা তো একটা সরকার চাইলেই রাতারাতি করে ফেলতে পারবে না। তবে এই কথাটা সত্য যে বিচার বিভাগের যে দুর্নীতি, আপনার অর্থনৈতিক ক্ষেত্রে যে আপনার যে ধরনের আপনার দুর্নীতি, দুর্নীতি শুধু নয়, আমি মনে করি মিসম্যানেজমেন্ট যেভাবে হয়ে গেছে সবকিছু জায়গায়, এখান থেকে একটা রাষ্ট্রকে মোটামুটি লাইনে আনা হয়েছে। এখন ব্যাংক একটা সুশৃঙ্খল ভাবে চলছে, আপনার ব্যাংকে টাকা পাওয়া যাচ্ছে, আমরা এসি করতে পারতেছি। আমি গত 1-1.5 মাসের মধ্যে 3টা ব্যাংকের চেয়ারম্যান এমনির সাথে মিটিং করেছি বিভিন্ন কারণে। সেখানে তারা বলেছেন যে আমার ব্যাংকের টাকা সারপ্লাস। আমি আপনার নামই বলতে পারি, ইস্টার্ন ব্যাংক বলেছে আমার টাকা সারপ্লাস। আমি ডিও এটা রেকর্ড আপনি করতে পারেন, তাদের জিজ্ঞেস করতে পারেন। ট্রাস্ট ব্যাংকের এমডির সাথে মিটিং করেছে আসেন ভাই, উনি বলেছেন আমার টাকা সারপ্লাস। আমি প্রাইম ব্যাংকের চেয়ারম্যান আজমজুর চৌধুরী এবং তার এমডি আসাম ভাইয়ের সাথে কথা বলেছি, উনি আমার টাকা সারপ্লাস। তার মানে বলতে চাচ্ছি ব্যাংকে বর্তমানে তাদের ক্লায়েন্টের টাকা লেনদেনে তাদের কোনো সমস্যা নাই, তাদের এলসির কোনো সমস্যা নাই, মানুষের যে ডিপোজিট সেই ডিপোজিটের কোনো সমস্যা নাই। এটা কিন্তু প্রাইভেটে হচ্ছে। আর যেই ব্যাংকগুলো দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে 5-7টা ব্যাংক, আপনি জানেন, সেগুলোকে মার্জ করে দিচ্ছে। ডক্টর ইউনূস টেকেন এ ডিসিশন তাদেরকে একত্রিত করে। তারপরে বলতে চাচ্ছি সংস্কারের যে কার্যক্রমগুলো সেগুলো পাবলিক বেনিফিট পাওয়া শুরু করেছে, হয়তো সেগুলো তো ডিসকাস হচ্ছে না, কারণ ইলেকশনের কারণেই মানুষের মন মানসিকতা, আলাপ আলোচনা, আমাদের গ্রামীণ সম্পদ যেগুলোকে বলে চায়ের দোকান, হাট বাজার, সব জায়গাতে ইলেকশন ইলেকশন ইলেকশন, এদিকে চলে যাওয়ার কারণে অন্য বিষয়গুলো তো ফোকাস আসছে না। কিন্তু সব জায়গাতে অনেক ধরনের সংস্কার হয়েছে যেগুলোর বেনিফিট মানুষ আস্তে আস্তে পাবে। পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তো অনেক কম্পারিজন যখন করবে তখন এটা বুঝে যাবে। এই পাঠটা শেষ করলাম। নির্বাচন বানচালের ব্যাপারে আপনি প্রশ্ন করেছেন। ন, কেউ নির্বাচন বানচাল হোক সেটা চায় না। বিএনপিও চায় না, জামাত ইসলামী চায় না, কোন ইসলামী দল চায় না, কমিউনিস্ট পার্টি চায় না, কেউ চায় না। নোবডি। এটা হচ্ছে ভারতীয় বয়ান। ওই যে আমি বলি আপনি ভারতীয় বয়ান, একটু আগে ব্রিগেড রক্ষক সাহেব যেরকম করে বললেন, আমাকে মানুষজন জিজ্ঞেস করে, আমাদেরও জিজ্ঞেস করে, ভাই নির্বাচন হবে তো? ভাই শুনে যাচ্ছে নির্বাচন বোধহয় হবে না। তাই বললাম যে কেন রে ভাই, আজকে কি রিক্সা টুনটুনি বাজায় নাই? আজকে বাজারে গেছিলেন? ভাই গেছি। সব বাজার পাইছেন? ডিম কি কমছে বাজারে? সবজি কমছে? মাছ পাইছেন? সব পাইছে। রেলগাড়ি চলছে? চলছে। বাস চলছে? চলছে। সমস্যা কোথায় ভাই? আপনি কেন বলছেন? আপনি আমরা কেন জিজ্ঞেস করছেন নির্বাচন হবে কিনা? আপনার মতো শিক্ষিত ব্যক্তি যদি বলে যে নির্বাচন হবে কিনা, এটা তো সাধারণ মানুষকে এফেক্ট করবে। আপনি কেন বলছেন না হবে? কোন পলিটিক্যাল পার্টি নির্বাচন বানচাল চায় না, সাধারণ মানুষও চায় না, কেউ চাচ্ছে না। কিন্তু কোথাও থেকে একটা আওয়াজ দেওয়া হচ্ছে নির্বাচন বোধহয় হবে না, জামাত ইসলামী নির্বাচন বানচাল করতে চাচ্ছে। কে বলেছে জামাত ইসলামী? আপনি স্পেসিফিক্যালি বলেন। আমি পলিটিক্যাল পার্টিগুলোকে অনুরোধ করব যে বি রেসপন্সিবল, অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্বশীলতার সাথে বক্তব্য দিবেন। এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত পুরাতন একজন ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ, তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, জামাত ইসলামের 10 লক্ষ লোক নিয়ে আসছে আপনি যে বলছেন, আমরা স্ট্যাটিস্টিক্সটা কি? নাম দেন, তালিকা দেন, তাদের অন্তত 1 লক্ষ লোকের তালিকা আপনারা দেন, প্রকাশ করেন, মিডিয়াকে দেন, হাসিনা ম্যাডামকে দেন, উনি প্রকাশ করবে। এই ধরনের অযৌক্তিক, অরাজনৈতিক এবং অপ্রত্যাশিত কথা বলে দেশের মানুষকে বিভ্রান্ত করে আমাদের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি দয়া করে করবেন না। করলে আপনাকে মানুষ ভারতীয় দালাল বলবে। ডোন্ট ডু ইট। কোন পলিটিক্যাল পার্টি যদি তার প্রয়োজনে
বিভিন্ন গ্রাম থেকে মানুষ রাজনৈতিক ভাবে ঢাকা টানে। আপনার সমস্যা কি ভাই? উনি বাংলাদেশের ভিতরে মানুষ মুভমেন্ট করতে পারে না, আপনি করলে সমস্যাটা কোথায়? হ্যাঁ, আপনি বলতে পারেন এই মানুষগুলোর মধ্যে যদি কোনো অংশ কোনো অন্যায় করে, কোনো যদি অপরাধ করে, অপরাধ করার জন্য যদি কোনো ঘটনা ঘটায়, সেটাকে আপনি প্রতিবাদ করতে পারেন। বাট বি স্পেসিফিক, ঢালো করে প্রচার করে আপনি নির্বাচন প্রচার করবেন, এগুলা এগুলা বলে মানুষকে বিভ্রান্ত করলে মানুষ সত্যি সত্যি সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। কারসাজির কথা বলছেন, কারসাজি কে করবে? করলে তো আপনারাই করবেন, আপনি যারা পলিটিক্যাল পার্টিকে লিড করে আপনারাই করবেন। আমরা তো সাধারণ মানুষ আর কারসাজি মানবো না। আমরা পলিটিক্যাল পার্টির রাই কারসাজি করবে, সাধারণ মানুষ তো কারসাজি করবে না। কারসাজিটা কিভাবে করবেন? আপনি ভোট কেন্দ্র দখল করার জন্য চেষ্টা করবেন, আপনি ব্যালট পেপার ভুয়া ছাপানোর চেষ্টা করবেন, আপনি নির্বাচনের রিলেটেড কর্মকর্তাদেরকে ঘুষ দিবেন, আপনি তাদেরকে টাকা আগে পৌঁছে দিবেন আগে সরকারের মধ্যে, এগুলো করবেন আপনারা, মানুষ মানবে না। এবার মানুষ কিন্তু খুব সচেতন, এগুলো আপনাকে করতে দিবে না। আরেকটা কথা আপনাকে বলি, আমরা নির্বাচন কমিশনের যখন মিটিং হয়, আমি তো ছিলাম সেখানে 2টা মিটিং এ, আমরা বলে আসছিলাম কমিশনারকে, এটা বলে শেষ করব, সেটা হলো যে আপনারা একটা ভলান্টিয়ার ফোর্স তৈরি করেন যারা নির্বাচনে ভোট দেবে না কিন্তু আগামী 1-2 বছরের মধ্যে ভোটার হবে। এরা কারা? আমরা বলেছিলাম যে ক্লাস 10 থেকে আরম্ভ করে ইন্টারমিডিয়েট পর্যন্ত যাদের বয়স 18 বছর হয়নি এখন, কিন্তু 16 বছর, 17 বছর, 18 বছর, তারা ভোট দিবে না, ভোট দেওয়ার বয়স তাদের হয় নাই। এদেরকে দিয়ে স্কুল যেহেতু ছুটি থাকবে, আমরা প্রত্যেক ভোট কেন্দ্রে 50 থেকে 60 জন ছাত্রদেরকে দিয়ে ভলান্টারি ফোর্স তৈরি করা, তারাই ভোট কেন্দ্রে পাহারা দিবে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিডিআর, আনসার, বিডিপি এদেরকে সাথে নিয়ে যে কোনো ধরনের বিশৃঙ্খলা যে কোনো দল করবে, ওই ভলান্টিয়ার ফোর্স সেটাকে রুখে দিবে। আশা করি নির্বাচন কমিশন আমাদের এই বক্তব্য শুনেছেন এবং অত্যন্ত শ্রদ্ধার সাথে আমাদের নাসির ভাইকে বলবো, আমাদের শ্রদ্ধা কর্নেল ব্রিগেডিয়ার জেনারেল লক্ষণ, আমি যখন ইউনিভার্সিটি কলেজে পড়ি, উনি আমাদের মুরব্বী ছিলেন, ইউনিভার্সিটি হলে আমি দেখেছি ওনাকে, সজ্জন ব্যক্তি, উনি এটাকে তো যৌক্তিকভাবে মেনে নিয়েছেন। আশা করি এই কাজটা ওনারা করবেন এবং পলিটিক্যাল পার্টিকে অনুরোধ করবো আপনারা নির্বাচন কমিশন যে এরকম উদ্যোগ গ্রহণ করে আপনারা সহায়তা করেন। ধানের শীষের মার্কা মাঝখানে, ব্যালট পেপারের মাঝখানে আসে, সমস্যা কোথায়? হাসিনা ম্যাম, আপনি আমাকে বলেন সমস্যা কোথায়? সমস্যা এখন যারা নির্বাচন করে তারা সমস্যা দেখাচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা, কারণ দাঁড়িপাল্লা হয়ে গেছে উপরে, ধানের শীষ মাঝখানে, ভাঁজের মধ্যে, তার 72টা মার্কা একই ইয়েতে, তারপর পোস্টাল এখনো প্রার্থিতার ব্যাপারে কনফার্ম হয়নি, পোস্টাল ব্যালট হয়ে গেছে, পাঠিয়ে দিয়েছে 75, মানে 72টা একই ব্যালট। এগুলো বাল খেললাম, এগুলো বাল খেললাম, এগুলো বালকসূচক বক্তব্য, এগুলো দিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করলে কোনো লাভ হবে না। আপনার কোনো কাম্পার নাই। নির্বাচন কমিশন স্বাধীন, এটাকে হয় নিচে দিবে, নাহলে বামে দিবে, নাহলে ডানে দিবে, নাহলে উপরে দিবে, নাহলে সেন্টার দিবে, নির্বাচন কমিশনের কাজ। আপনার মার্কা খুঁজে মানুষ আপনাকে ভোট দেবে। এখানে যদি মাঝখানে হয় সেটাও সে ধানের শীষে দিবে, যে ধানের শীষে দেওয়ার, ডান কোনা দিলেও হবে, বাম কোনা দিলেও হবে। আপনি জানবেন কি, মানুষ তো ব্যালট পেপার দেখবেন, ওই ব্যালট পেপার যেদিন ছাপিয়ে ওখানে দিবে সেদিন দেখবেন, তার আগে তো আপনার ব্যালট পেপার দেখার কথা না। আপনার মার্কা কি ডানে থাকলো, বামে থাকলো, সেন্টারে থাকলো, ইট ডাজন্ট ম্যাটার। তো আজকে যদি বিএনপি মাঝখানে আছে সে কথা বলে পাঠিয়ে দিয়েছে, জামাত ইসলাম বলতে পারে, জামাত ইসলাম বলতে পারে ভাই আমারটা 1 নম্বরে দিতে হবে। আর কালকে ইসলামী ঐক্যজোট বলতে পারবে আবারটা ডান কোণার উপরে দিতে হবে। নো, দ্যাট ইজ নট ইউর লুক আউট। নির্বাচন কমিশন তার নিজের সিস্টেমে যাকে যেখানে প্লেস করার সেখানে প্লেস করবে। আপনি যদি আজকে ধানের শীষের এই কথার কারণে ধানের শীষ পাল্টাই দেন, তাহলে বাংলাদেশ